শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। কাল শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই। করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা। খেলোয়াড় ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের দেওয়া হবে আয়রন ক্ল্যাড নিরাপত্তা। অতিরিক্ত 20,000 সদস্য মোতায়েন 3 আয়োজক শহরে। এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। এক যুগ ধরে টেসিসের জমি দখলে রেখে স্টেডিয়াম নির্মাণ ক্রীড়া পরিষদের। সমাধানের কোনো উদ্যোগ নেয়নি এনএসসি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে 1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের আগে জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় তারা। থাকবে এয়ার শো আর সুরের মূর্ছনা। বাংলাদেশ একই গ্রুপে ম্যাচ হওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড দ্বৈরথ নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার সমর্থকদের। করাচি হাই স্কোরিং ভেন্যু হওয়ায় দুদলই তাদের একাদশ সাজাবে ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে পাকিস্তান। বিকেলে নামবে নিউজিল্যান্ডও। তবে কিউইদের জন্য অস্বস্তির খবর হচ্ছে ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। ওয়ানডেতে দুদলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী। 30 বছর পর দেশটিতে আয়োজিত এই আইসিসি ইভেন্টে কোনো ফাঁকফোকর রাখছে না পাক প্রশাসন। খেলোয়াড় এবং টুর্নামেন্ট সংশ্লিষ্টদের আয়রন ক্ল্যাড নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা। ইতোমধ্যে বিভিন্ন বাহিনীর 20,000 অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। আমূল বদলে ফেলা হয়েছে এই 3 শহরের ট্রাফিক ব্যবস্থাও। পাকিস্তানে বৈশ্বিক ইভেন্ট আর তার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হবে না, তা কি হয়? এই নিরাপত্তার অজুহাত দেখিয়েই তো পাকিস্তান আসা থেকে বিরত থাকলো ভারত। টুর্নামেন্ট গেল হাইব্রিডে। স্বাভাবিকভাবেই আসর শুরুর একদিন আগে তাই নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত নিয়ে কথা বলতে হলো পাক প্রশাসনকে। তবে এ দফায় পুরো ক্রিকেট দুনিয়াকেই অবাক করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। অন্তত নিরাপত্তা ইস্যুতে তারা যে কোনো ছাড় দেবে না তা হলফ করেই বলা যায়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তান পুলিশের ডিআইজি মাকসুদ আহমেদ সে নিশ্চয়তাই দিয়েছেন ক্রিকেট দলগুলোকে। 30 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ায় কোনোভাবেই এ সুযোগ হেলায় হারাতে রাজি নন তারা। ক্রিকেটার এবং টুর্নামেন্ট সংশ্লিষ্টদের আয়রন ক্ল্যাড নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি মাকসুদের। এ মুহূর্তে বিশ্বে যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে আমরা নিরাপত্তার জন্য সেগুলো ব্যবহার করছি, যেখানে আছে ড্রোন এবং এন্টি ড্রোন প্রযুক্তিও। ক্রিকেটারদের চলাফেরার জায়গা, হোটেল, অনুশীলন মাঠ সবকিছু থাকবে পাকিস্তান পুলিশের তত্ত্বাবধানে। স্নাইপার রাখা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমরা কথা দিচ্ছি নিরাপত্তা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। লাহোর, করাচি এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যে অতিরিক্ত 20,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। টিম হোটেল, ক্রিকেটারদের মাঠে যাওয়ার সড়ক এবং মাঠের আশপাশে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাংকার। সড়কের ট্রাফিক সিগন্যালিং সিস্টেমকেও বদলে ফেলা হয়েছে পুরোপুরি। বসানো হয়েছে 10,000 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে বিশেষ সোয়াট বাহিনীকে। আর সার্বিক ব্যবস্থা তত্ত্বাবধান করবে পাকিস্তান সেনাবাহিনী এবং রেঞ্জার্স। আমি এবং আমার টিমের সদস্যরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। নতুন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে এবারের ব্যবস্থায়। ভেন্যু এবং হোটেলের নিরাপত্তায় ট্রাফিক রুটস, ডিউটি সব বদলে ফেলা হয়েছে। এত কিছুর পরও যদি আমাদের কোনো ব্যর্থতা পাওয়া যায় তখন পাকিস্তান আর্মি, রেঞ্জার্স, সোয়াট তারা প্রস্তুত থাকবে দায়িত্ব বুঝে নিতে। এদিকে দেশ জুড়ে এই দামামায় ব্যাহত হবে পাকিস্তানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে ট্রাফিক জ্যামে বসেই। যদিও 30 বছর পর আয়োজিত এই আইসিসি ইভেন্টের জন্য সব কিছু ছাড় দিতে প্রস্তুত সাধারণ পাকিস্তানিরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মতো দলের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। তবে দলের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। মাঠে এখন তার প্রতিফলন দেখা গেলেই 16 করা পূরণ হবে বলে মনে করেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি ইভেন্টে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও অধিনায়কের শিরোপা জয়ের কথায় বিশ্বাস রাখতে চান ক্রিক অপসের চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও নাকি বেশি উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ। দেশ দুটোর সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, ক্রিকেট মাঠে অতীতের নানা ঘটনা আগুনে ঘি ঢালছে আরো বেশি। তবে মাঠের খেলোয়াড়রা চিরদিনই দূরে থাকতে চান এসব আলোচনা থেকে। মাঠের ক্রিকেটটাই গুরুত্ব পায় সেখানে। কিন্তু ক্রিকেটাররা যতই দূরে থাকুক না কেন, আলোচনা তো আর থেমে থাকে না। তাই তো বিসিবি পরিচালকও মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের ব্যাকফুটে দেখতে চান না নাজমুল আবেদিন ফাহিম। জানালেন দলের আত্মবিশ্বাস তুঙ্গে, জয়ের তাড়না সবার মাঝে। মাঠে এখন তার প্রতিফলন দেখার অপেক্ষা। আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা মনে করি আমাদের বোলিং অ্যাটাকটা বিশ্বমানের। সো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে। তো সব কিছু মিলিয়ে বোধহয় আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নতুন দিগন্তের দিকে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। সাকিব তামিমের মতো দুই মহাতারকাকে বাদ দিয়ে দল সাজানো যার প্রাথমিক ধাপ। বিসিবি কর্তার বিশ্বাস, স্কোয়াডে অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশেল হয়েছে, এটাই এগিয়ে রাখবে লাল সবুজকে। একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার। আমাদের এখানে সেই কম্বিনেশনটা কিন্তু আছে। একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে। অধিনায়ক যাওয়ার আগে বলে গেছেন শিরোপা জিততে চায় বাংলাদেশ। দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিলে কথাটায় সাহস না বোকামি প্রকাশ পেল জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে। তিনি উত্তরটা দিলেন একটু আলাদাভাবে। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই, কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি দলের আছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবারের বিপিএলে টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। গেল 10 আসরের তুলনায় এবার এক আসরেই এত বেশি অর্থ আয়ের পেছনে টিকিট ডিজিটালাইজেশন করাকে বড় কারণ হিসেবে দেখছেন সভাপতি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। বিপিএলের 7 ফ্র্যাঞ্চাইজিকে এবার লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো ফলাফল নিয়েও আশাবাদী ফারুক। বিপিএলের 11তম আসর মাঠের পারফরমেন্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর 9-6 বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই। তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভা শেষেই দিলেন সুখবর। বিপিএল এর এ আসরের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও। জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে 13 কোটি 25 লাখ টাকা। গেল 10 আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল 15 কোটি টাকা। এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড। আমরা এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। সেটা একটা বিরাট মাইল ফলক। লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর। আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে, তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। সো আমি আশা করি, আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি, আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে। বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয়, বরং সমর্থন চাইলেন ফারুক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়।
কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে 2013 সালে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের 5.5 একর জমি দখল করে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ম মেনে অধিগ্রহণ করলে যার মূল্য দাঁড়াতো 403 কোটি টাকা। এক যুগ ধরে এমন অনিয়ম চললেও সমাধানের কোনো উদ্যোগ নেয়নি এনএসসি। এস এম ইকবালের রিপোর্ট। অনেক লোক এসে গেটের তালা ভেঙে অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আগে থেকে শুনেছি যে এটা আসলে টিএসসির সম্পত্তি, এটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা করা হয়েছে। আমাদেরকে বরাদ্দপত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই জমিটা হস্তান্তরের সুযোগ নাই। আগে ওরা এরকম কমপ্লেন করেছে, আমরা টাইম টু টাইম জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছি। সব সম্ভবের বাংলাদেশে এও সম্ভব, যেখানে এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার হয় অন্য মন্ত্রণালয়। 2013 সালের 13 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের প্রায় 5.5 একর জমি দখল করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অভিযোগ আছে, দিন দুপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে টঙ্গী এলাকার এই জমি দখল করা হয়। কোনো প্রকার অধিগ্রহণ কিংবা চুক্তি না করে অবৈধ জানার পরও সেখানে গাজীপুরের সাবেক এমপি আহসানুল্লাহ মাস্টারের নামে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ। গেটের তালা ভেঙে তারা হঠাৎ অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আমরা আমাদের সরকারি সম্পত্তি রক্ষার্থে যতটুকু চেষ্টা সেটা করি, তারা আমাদের বাধা উপেক্ষা করে এখানে নির্মাণ কাজ চালিয়ে যায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা দখল করা হয়েছে আর কি। সরকারি সম্পত্তির ভূমি অধিগ্রহণ আইন 2017 মোতাবেক টঙ্গী মৌজায় এই সম্পত্তি বাবদ 403 কোটি টাকা টেসিসকে পরিশোধের কথা জাতীয় ক্রীড়া পরিষদের, অথবা পিডব্লিউডি রেটে ভাড়া প্রদান করলেও সেই অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি টাকা। বিষয়টি সুরাহায় বারবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও আসেনি কোনো জবাব। তাদের সাথে অনেকবার চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, একাধিক মিটিংয়ে হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর দখল হওয়া সম্পত্তি ফিরে পেতে আবারও তৎপরতা শুরু করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। জমিতে নিজস্ব সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় চলমান নির্মাণ কাজ বন্ধের, যদিও বিষয়টি নিয়ে একেবারে নির্বিকার এনএসসি। এমন পরিস্থিতিতে একদিকে যেমন ক্ষতির শিকার হচ্ছে টেসিস, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পে থাকা আর্চারদের অনুশীলন। মন্ত্রণালয়টার কি ব্যাপার আছে, এটা তো আমাদের ব্যাপার না। ভয় পাচ্ছি ওনারা যদি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো আমি মনে করি এখানে জাতীয় ক্রীড়া পরিষদেরও কিছু দেখবার ব্যাপার আছে, কেন আমরা তো ওনাদের অনুমতি নিয়েই ঢুকেছি। টঙ্গীর এই স্টেডিয়াম ছাড়াও বিগত সরকারের সময় আরও বহু স্থাপনা নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে মানা হয়নি সরকারি বিধিনিষেধ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে, যা নিয়ে রোমাঞ্চিত দেশটির সমর্থকরা। পিসিবি সফল একটা টুর্নামেন্ট উপহার দেবে বলেও তাদের প্রত্যাশা। মেগা ইভেন্ট সামনে রেখে জমে উঠেছে জার্সি কেনা বেচা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন চাঙ্গা করবে দেশটির অর্থনীতিকে। অনেকেই বলেন, খেলা হলেও ভারতীয়রা ক্রিকেটকে উপাসনা করেন। ক্রিকেট নিয়ে তাদের উন্মাদনাও ভিন্ন মাত্রার। বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে ক্রিকেট নিয়ে মাতামাতিটাও দক্ষিণ এশিয়ায় একটু বেশি হয়। অবশ্যই ক্রিকেট নিয়ে পাকিস্তানেও উন্মাদনা কোনো অংশে কম নয়। দেশটি থেকে উঠে এসেছে অনেক কিংবদন্তি ক্রিকেটার। অনেকে বলে থাকেন, পাকিস্তানের অলিগলিতেও দেখা মেলে প্রতিভাবান ক্রিকেটারদের। সেই পাকিস্তান এবার ভিন্ন এক রোমাঞ্চের সাক্ষী হতে যাচ্ছে। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হবে দেশটিতে। পাকিস্তানের একটা প্রজন্ম বেড়ে উঠেছে দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ না দেখে। তাদের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে বসে দেখা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। ভারত খেলতে না গেলেও করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ক্রিকেট জ্বরে কাঁপছে। সমর্থকরা প্রিয় দলের জার্সি সংগ্রহ করাও শুরু করে দিয়েছেন। মাত্র 1 দিনের অপেক্ষা, এরপরে বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি মাঠে গড়াবে। আইসিসির এই মেগা ইভেন্ট ঘিরে রোমাঞ্চিত সাধারণ পাকিস্তানিরাও। আমাদের দেশে এত বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এ নিয়ে আমি রোমাঞ্চিত। আমার প্রার্থনা থাকবে সফলভাবে আয়োজন হবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য এটা দারুণ একটা উপলক্ষ। इंडिया के ताल्लुक
ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এ সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই না। তারা এখানে খেলতে আসলে সমর্থকদের মাঝেও অন্যরকম আবেগ কাজ করত। পাকিস্তানে তারা খেলতে আসলে দুদেশের সম্পর্কের উন্নয়ন হতো। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা দারুণ রোমাঞ্চিত। এই টুর্নামেন্টের ম্যাচ দেখতে অনেকেই দেশের বাইরে থেকেও আসছে। প্রতিবেশী হিসেবে পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট ম্যাচ খেলা উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের অর্থনীতিতেও রাখতে যাচ্ছে বড় ভূমিকা। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। স্থানীয়দের প্রত্যাশা মেগা ইভেন্টের আয়োজন চাঙ্গা করবে দেশটিকে। আয়োজক পিসিবি স্টেডিয়াম সংস্কারে এরই মধ্যে খরচ করেছে ১,৮০০ কোটির পাকিস্তানি রুপি। শেষ হয়েছে সব ধরনের কাজ, এখন শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। খেলাধুলায় শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ নয়। নারী ফুটবলারদের বিদ্রোহ প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্টেডিয়ামের দুর্নীতি খতিয়ে দেখার আশ্বাস। সমস্ত রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে বিক্রি হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তানের ম্যাচের সব টিকিট। দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি। এদিকে ভারত পাকিস্তানের এই ম্যাচকে ওভারহাইপড বলছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান। যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই হটকেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময় আকাশচুম্বী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরই মধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেল ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকে বোঝা যায় ম্যাচটা নিয়ে কতটা আগ্রহ সমর্থকদের। এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ক্রিকেটার জানান, ভারত পাকিস্তানের ম্যাচটি হবে একতরফা, যেখানে বিরাট রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে এগিয়ে রাখার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনা করেছেন হরভজন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ট্রাই নেশন সিরিজে নিজেদের মাটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ম্যান ইন ব্লু। ভারত কি টিম পাকি হুই লাগ রহি হ্যায়। দর্শকদের মাতামাতিতে টিকিটের দাম অনেক বেড়েছে। তবে তারা যেমন প্রত্যাশা করছে মাঠের লড়াই তেমন হবে না। এটি একটি ওভারহাইপড ও একতরফা ম্যাচ হবে। দু দলের শক্তির কথা বিবেচনা করুন। পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ হেরেছে। বাবর রিজওয়ান বাদ দিলে তাদের দলে তেমন কোনো ভালো ক্রিকেটার নেই। বোলিং লাইন আপও ভালো না। অন্যদিকে ভারত অনেক শক্তিশালী ও ব্যালেন্স টিম। कहता है कि मैं टॉप का बल्लेबाज हूं। শুধু সাম্প্রতিক পারফরম্যান্স নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের অতীত পরিসংখ্যানও ভালো নয় বলে মন্তব্য করেন হরভজন সিং। আগামী 23 ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। রাউন্ড অফ 16-এর প্লে অফের ফিরতি লেগে রাতে মাঠে নামছে সাবেক 2 চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও এসি মিলান। নিজেদের মাঠ সান সিরোতে রাত 11:15 ফেইনুর্দের বিপক্ষে লড়বে মিলান আর বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক। প্রথম লেগে সেল্টিকের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ে রাউন্ড অফ 16-এর পথে অনেকটাই এগিয়ে বাভারিয়ানরা। নিজেদের মাঠে হার এড়ালেই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ড। যদিও এই ম্যাচে দলের সেরা স্কোরার হ্যারি কেইনকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে মুখে আঘাত পেয়েছেন ইংলিশ দলপতি। ম্যাচের আগে অনুশীলনও করেননি কেইন। তার জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ ভিনসেন্ট কোম্পানি। অন্যদিকে আরেক ম্যাচে আসরের 7 বারের চ্যাম্পিয়ন এসি মিলান খেলবে ফেইনুর্দের বিপক্ষে। প্রথম লেগে হেরে যাওয়ায় মিলান জায়ান্টদের কাজটা একটু কঠিন হয়ে গেছে। রাউন্ড অফ 16 নিশ্চিত করতে তাদের জিততে হবে অন্তত 2 গোলের ব্যবধানে। নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যে কোনো খেলায় শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফেই।
এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর এই স্টেডিয়াম নিয়ে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। ব্যাপারটা আত্মসম্মানের। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের নারী ফুটবলে অস্থিরতা জানিয়ে বেকায়দায় পড়তে হয়েছে ফুটবল ফেডারেশনকে। এর মধ্যে সাবজয়ী নারী ফুটবল দল অর্জন করেছে 21 পদক। অবশেষে সব অভিমান কাটিয়ে ফুটবলে ফেরার কথা বাফুফে নারী উইংকে জানিয়েছেন বিদ্রোহী ফুটবলাররা। তবে সাবজয়ী ফুটবলারদের বিরুদ্ধে এসেছে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ, যা নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ফুটবলে। জাতিকে ঐক্যবদ্ধ করে নারী ফুটবলের সংকট নিয়ে বাফুফের সঙ্গে কথা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টার। দেশের জন্য সাফল্য নিয়ে আসলেও খেলোয়াড়দের ডিসিপ্লিনের ক্ষেত্রে আপোষহীন অবস্থান তার। তবে বল বাফুফের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি। এ বিষয়ে বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকেই ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো, যদিও মাঠ বুঝিয়ে দেওয়া হয়েছে বাফুফেকে। তবে স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। দফায় দফায় মেয়াদ বাড়ানো সহ অনিয়মের অভিযোগও উঠেছে স্টেডিয়ামের সংস্কার প্রকল্প নিয়ে। পুরো কাজ শেষ হওয়ার পরই সংস্কারের দুর্নীতি নিয়ে তদন্তের আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 5 বছর 6 বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। 6 বছরে তো 2-3টা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায়। এরকম কাজটা শেষ হোক, তারপর আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি অনিয়ম এবং কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা। আগামী মার্চের মধ্যে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নতুন দ্রুততম মানব পেল বাংলাদেশ। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে সেরা অ্যাথলিট হয়েছেন ইসমাইল হোসেন, আর 12.1 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবী শিরিন আক্তার। এ নিয়ে টানা 16তম বারের মতো সেরা হলেন বাংলাদেশ নৌবাহিনীর এই নারী অ্যাথলিট। দীর্ঘদিন পর অ্যাথলিটদের পদচারণায় হারানো জৌলুস ফিরে পেয়েছে জাতীয় স্টেডিয়াম। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইমরানুর রহমান অংশ না নেয় সবাই অপেক্ষায় ছিলেন কে হবেন দেশ সেরা দ্রুততম মানব। অবশেষে 3 বছর পর হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। এবারের আসরে 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলিট। তবে গত 3 আসরে সেরার তকমা ধরে রাখা ইমরানুর এবারের আসরে না থাকায় ফেভারিট ছিলেন ইসমাইল। দ্বিতীয় হওয়া রাকিবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইসমাইলের। 10.63 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুত মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি, সেটা কাফি স্যারের আন্ডারে। 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, নেভি অনেক সাপোর্ট দিছে। ইমরান থাকলে একটা এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না, ওরাও ওদের জায়গা থেকে বেস্ট, তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। নতুন দ্রুততম মানব পেলেও বদলায়নি দ্রুততম মানবী। মেয়েদের মধ্যে সেরার মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে টানা 16 বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলিট। চ্যাম্পিয়ন হতে শিরিন সময় নিয়েছেন 12.1 সেকেন্ড। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। বাংলাদেশ সার্ভিসের অ্যাথলিট সহ বিভিন্ন জেলার খেলোয়াড় অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে বুধবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে বালক এবং বালিকাদের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। টুর্নামেন্টে বিভাগের 4 জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা থেকে বালক ও বালিকাদের 4টি করে মোট 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুখোমুখি হয় ময়মনসিংহ ও জামালপুর জেলা। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে জামালপুর জেলাকে 3-2 গোলে হারায় ময়মনসিংহ জেলা। অপরদিকে বালিকা বিভাগে শেরপুর জেলাকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ জেলা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ময়মনসিংহ সদর মহোদয়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। কাল শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই। করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা। খেলোয়াড় ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের দেওয়া হবে আয়রন ক্ল্যাড সিকিউরিটি। অতিরিক্ত 20,000 সদস্য মোতায়েন 3 আয়োজক শহরে। এবং এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। 1 যুগ ধরে টেসিসের জমি দখলে রেখে স্টেডিয়াম নির্মাণ ক্রীড়া পরিষদের। সমাধানের কোনো উদ্যোগ নেয়নি এমএসসি। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।